ভোটার বাড়ল 6,28,057 জন। 2027 সালের এসএসসি ও সমমানের পরীক্ষার তারিখ ঘোষণা। হাতীবান্ধা সীমান্তে বাংলাদেশিকে গুলি করে মারল বিএসএফ। হাম ও হামের উপসর্গে আরো 7 জনের মৃত্যু। ফুটবল সমর্থকদের সুখবর দিল যুক্তরাষ্ট্র। দর্শক, সোনালী নিউজের আজকের আয়োজন সোনালী সারাদিনে সবাইকে স্বাগতম। দিনের শীর্ষ নিউজগুলো নিয়ে সাথে আছি সুমি আহসান। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দেশে ভোটার বাড়ল 6,28,057 জন। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক AHM আনোয়ার পাশা এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, 2025 সালের 19 নভেম্বর থেকে এ পর্যন্ত ভোটার বাড়ল 6,28,057 জন। আগে ছিল 12,76,95,180 জন ভোটার। সব মিলিয়ে দেশে ভোটার এখন 12,83,23,240 জন। এর মধ্যে পুরুষ 6,52,12,731 জন ও নারী 6,31,09,266 জন। 2027 সালের এসএসসি ও সমমানের পরীক্ষা 7 জানুয়ারি এবং এসএসসি ও সমমান পরীক্ষা 6 জুন শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। বৃহস্পতিবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জরুরি সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। মন্ত্রী জানান, এসএসসি পরীক্ষা 7 জানুয়ারি শুরু হয়ে শেষ হবে ফেব্রুয়ারিতে, আর এইচএসসি পরীক্ষা 6 জুন শুরু হয়ে শেষ হবে 13 জুলাই। আনম এহসানুল হক মিলন শিক্ষামন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর থেকে শিক্ষা সংস্কারে বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন। এর মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষা বছর শেষের ডিসেম্বরে শেষ করার পরিকল্পনার কথা জানিয়ে আসছেন শিক্ষামন্ত্রী। এজন্য বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে অংশীজনদের সঙ্গে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে এসএসসি ও সমমানের পরীক্ষা জানুয়ারিতে এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা জুনে শুরু করার মত দিয়েছেন অংশীজনরা। সারা দেশে গত 24 ঘন্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে 7 জন মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের মধ্যে একজন হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি 6 জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত 15 মার্চের পর থেকে এ পর্যন্ত হামে 70 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হাম জনিত মৃত্যুর সংখ্যা 369 জন। 15 মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন 7,305 জন। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা 54,419 জন। রেকর্ড পরিমাণ ঋণ, তীব্র রাজস্ব ঘাটতি ও বৈদেশিক মুদ্রার চাপের মধ্যেও আগামী 2026-27 অর্থ বছরের জন্য 9,30,000 কোটি টাকার উচ্চাভিলাষী বাজেট প্রণয়নের পথে হাঁটছে সরকার। তবে অর্থনীতিবিদদের প্রশ্ন, এত বড় বাজেটের অর্থ যোগান আসবে কোথা থেকে? বিস্তারিত ডেস্ক রিপোর্টে। তহবিল সংকট ও ক্রমবর্ধমান ঋণের চাপে দেশের অর্থনীতি এখন এক জটিল সন্ধিক্ষণে। এই পরিস্থিতির মধ্যেই 2026-27 অর্থ বছরের জন্য 9,30,000 কোটি টাকার উচ্চাভিলাষী বাজেট প্রণয়ন করতে যাচ্ছে সরকার। তবে বিশাল ব্যয়ের সংস্থান নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। রাজস্ব আদায়ে বড় ঘাটতি থাকায় বাজেট বাস্তবায়নে এখন প্রধান ভরসা হয়ে দাঁড়িয়েছে দেশি বিদেশি ঋণ। বাজেট ঘাটতি মেটাতে বৈদেশিক উৎস থেকে 1,10,000 কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা করা হয়েছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। ইআরডির তথ্য মতে বিদেশি ঋণের লক্ষ্যমাত্রার গত বছরের তুলনায় প্রায় 52% বাড়ছে। অথচ চলতি অর্থ বছরের প্রথম 9 মাসে লক্ষ্যমাত্রার অর্ধেক ঋণও ছাড় করা সম্ভব হয়নি। একদিকে নতুন ঋণের মরিয়া চেষ্টা, অন্যদিকে পুরনো ঋণের কিস্তি পরিশোধের চাপ, এই দুয়ের চাতাকলে পিষ্ট হচ্ছে অর্থনীতি। চলতি অর্থ বছরের প্রথম 8 মাসেই রাজস্ব ঘাটতি প্রায় 98,000 কোটি টাকা ছাড়িয়েছে। লক্ষ্যমাত্রা অনুযায়ী কর আদায় না হওয়ায় সরকার ব্যাংক ব্যবস্থার উপর অতিমাত্রায় নির্ভরশীল হয়ে পড়েছে। অর্থ বছরের প্রথম 9 মাসেই সরকার ব্যাংক থেকে 1,09,000 কোটি টাকা ঋণ নিয়েছে, যা পুরো বছরের সীমা অতিক্রম করেছে। এতে বেসরকারি খাতে ঋণ প্রবাহ সংকুচিত হয়ে বিনিয়োগ ও কর্মসংস্থান বাধাগ্রস্ত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ মেগা প্রকল্পগুলোর গ্রেস পিরিয়ড শেষ হয়ে আসায় এখন আসল পরিশোধ শুরু হচ্ছে। আগামী 29-30 অর্থ বছর নাগাদ ঋণ পরিশোধের চাপ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে। একদিকে বৈদেশিক মুদ্রার রিজার্ভের টান পড়ায় IMF এর ঋণের কিস্তি পাওয়া নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।
IMF এর শর্ত মেনে জ্বালানি তেলের দাম বাড়ানো এবং ভর্তুকি কমানোর ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়ছে। শুধু ঋণের সুদ পরিশোধেই ব্যয় হচ্ছে 1,27,000 কোটি টাকার বেশি। অর্থনীতিবিদদের মতে এখনই কাঠামোগত সংস্কার ও রাজস্ব আদায় বাড়ানো না গেলে এই বিলাসী বাজেট ভবিষ্যতে বড় ধরনের আর্থিক বিপর্যয় ডেকে আনতে পারে। ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ। আগামী 2026-27 অর্থ বছরে সাধারণ মানুষকে স্বস্তি দিতে নিত্য প্রয়োজনীয় পণ্যে কর ছাড়ের পরিকল্পনা করছে সরকার। চাল, ডাল, তেল, চিনি, আটা, ময়দা, পেঁয়াজ এবং বিভিন্ন মশলার মতো পণ্যে বিদ্যমান 1% উৎস কর বাতিল করা, নিত্য পণ্যের উপর বিদ্যমান 1% টার্নওভার কর যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার প্রস্তাব দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড NBR। অন্যদিকে আগ্নেয়াস্ত্র, বিশেষ করে পিস্তল, রিভলভার বা শর্ট গান মালিকদের কাছ থেকে বাড়তি কর নেওয়ার পরিকল্পনা করছে সরকার। সেজন্য আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়নে কর দ্বিগুণ করার প্রস্তাব দিয়েছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি বিলাসবহুল জীবনযাপনের উপর বাড়তি কর চাপানোর পরিকল্পনা করেছে সরকার, যার মধ্যে রয়েছে বিলাসবহুল প্রাইভেট কার, জিপ এবং হেলিকপ্টার বা বিমানের উপর বাড়তি আয়কর আরোপ ও পরিবেশ বান্ধব হলেও বিলাসবহুল বৈদ্যুতিক গাড়ির উপর অগ্রিম আয়কর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এছাড়া প্রথমবারের মতো ব্যাটারি চালিত রিকশাকে করের আওতায় আনার পরিকল্পনা করা হয়েছে। গোয়েন্দা বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেছেন, দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরির পর বিক্রি করে আসছে একটি চক্র। কোরবানির ঈদকে সামনে রেখে এবারও চলছিল জাল নোট ছাপানোর কাজ। খবর পেয়ে রাজধানীর উত্তরা ও গাজীপুর থেকে চক্রের 3 সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিং এ তিনি এ তথ্য জানান। তিনি আরো বলেন, চক্রটি কোরবানির ঈদকে সামনে রেখে 34 লাখ টাকার বেশি জাল নোট ছাপিয়েছে, যা ঢাকার বিভিন্ন পশুর হাটে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল। এরই মধ্যে মার্কেটে বিপুল সংখ্যক জাল নোট ছড়িয়ে দিয়েছে চক্রটি। তিনি বলেন, কোরবানির হাটগুলোতে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জাল নোট শনাক্তকরণ মেশিন বসানো হবে, তবে লেনদেনের সবাইকে আরো সতর্ক হতে হবে। দালাল চক্র নিয়ে সোনালী নিউজের সংবাদ প্রকাশের পর স্বস্তি ফিরতে শুরু করেছে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। দীর্ঘদিন ধরে হাসপাতালকে ঘিরে সক্রিয় দালাল চক্রের বিরুদ্ধে এবার কঠোর অবস্থানে প্রশাসন। হঠাৎ হাসপাতাল পরিদর্শনে এসে দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। নির্দেশনার একদিন পরে যৌথ অভিযানে 8 দালালকে আটক করেছে র্যাব ও জেলা প্রশাসন। হাসপাতালে দালাল চক্রের বিরুদ্ধে সাম্প্রতিক অভিযানে ইতিবাচক সাড়া মিললেও সাধারণ মানুষের দাবি হাসপাতালকে পুরোপুরি দালাল মুক্ত রাখতে প্রশাসনের নিয়মিত নজরদারি ও কঠোর পদক্ষেপ অব্যাহত রাখতে হবে। দালালদের জন্য অনেকটা সমস্যা হয়, পেশেন্টরা বিভ্রান্তি বোধ করে, অস্বস্তি বোধ করে, কোথায় যাবে সুনির্দিষ্ট কোনো জায়গায় যাইতে পারে না, রোগটাও আইডেন্টিফাই করতে পারে না। এবার তাদের অর্থগুলি সব চলে যাচ্ছে। আলটিমেটলি একটা গরিব, তার মা বাবার টাকা পয়সা নাই, সে কোথায় যাবে? এক সময় দালালদের উপরে টাকা পয়সা শেষ। ফাইনালি দেখা গেল যে একদম সে ভালো চিকিৎসাটা করতে পারলো না টাকার অভাবে পড়ে। এই জন্য এই দালাল মুক্ত এটা করা দরকার। এই গভর্নমেন্টের এই সিদ্ধান্তটাকে স্বাগত জানাই। সমাজে এমনিতেও তো গরিব মানুষ আছে যারা কিছু বাইরে টাকাও বেশি ব্যয় করা লাগে, সুবিধা থাকতেও যদি বাইরে যাওয়া লাগে, তার জন্য তো অভিযান চালিয়ে নিচ্ছে, ভালোই হয়েছে আমার মতে। অবশ্যই চাই, এখানে কেন অন্য কোনো হসপিটালে যদি এরকম হয় অবশ্যই অভিযান চালিয়ে নেওয়া উচিত। যে চিকিৎসাটা হাসপাতালে হওয়ার কথা, যে আপনার টেস্টটা হাসপাতালে হওয়ার কথা, এটা না করে তাদেরকে স্লিপের মাধ্যমে ডায়াগনস্টিক সেন্টারের নাম রেফার করে দেয় যে আপনি অমুক ডায়াগনস্টিক সেন্টারে এটার টেস্টটা করে নিয়ে আসেন। এটা হচ্ছে এই দালাল চক্রের কাজ। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী BSF এর গুলিতে মোহাম্মদ খাদিমুল নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোররাত উপজেলার বনচৌকি বিওপির আমঝোল সীমান্তের 905/6 S নম্বর পিলার এলাকায় এই ঘটনা ঘটে। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি লালমনিরহাট 15 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি ইমাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গুলির কথা প্রাথমিকভাবে BSF অস্বীকার করেছে, তবে এই ঘটনায় কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে।
বৈঠকে বিষয়টি আরো নিশ্চিত হওয়া যাবে। বাংলাদেশে নিত্য পণ্যের দামের লাগামহীন ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের জীবনযাত্রা ওষ্ঠাগত হয়ে পড়েছে। চাল, আটা, ময়দা, তেল, চিনি, ডাল, সবজি ও মুরগির দাম ধারাবাহিকভাবে বাড়ছে। পণ্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে চরম বিপাকে পড়েছে দেশের মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ। চাল, ডাল, তেল, ডিম, সবজি থেকে শুরু করে রান্নার গ্যাস সবকিছুর দামই সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে 1 মাসের ব্যবধানে এপ্রিলের সার্বিক মূল্যস্ফীতি বেড়ে 9.04% দাঁড়িয়েছে। আয় না বাড়লেও জীবনযাত্রার ব্যয় হু করে বাড়ায় মাসের শুরুতেই হিসাব মেলাতে গিয়ে হোঁচট খাচ্ছেন ভোক্তারা। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি 3 দিনের সরকারি সফরে নয়াদিল্লিতে পৌঁছেছেন। মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরুর পর তেহরান থেকে এটি প্রথম উচ্চ পর্যায়ের কূটনৈতিক সফর। আর এই সফরে আরাকচির ব্যবহৃত বিমানে লেখা ছিল বিশেষ বার্তা। বৃহস্পতিবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এর তথ্য জানানো হয়। আরাকচি মূলত ব্রিক্স পররাষ্ট্রমন্ত্রীদের 2 দিনের বৈঠকে অংশ নিতে ভারতে এসেছেন। পাশাপাশি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকেও অংশ নেবেন। বৈঠকে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান যুদ্ধ ঘিরে চলমান সংকট নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বার্তায় আরাকচিকে স্বাগত জানান। চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিযোগিতা নয়, সহযোগিতার সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বলেছেন, চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী নয়, অংশীদার হওয়া উচিত। বৃহস্পতিবার বেইজিং এ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। সে বলেন, সংঘাত নয়, বরং পারস্পরিক সহযোগিতায় 2 দেশের জন্য লাভজনক। বিশ্বজুড়ে নজর কাড়া এই বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নেয়ারও ইঙ্গিত দেন তিনি। এবারে খেলার সংবাদ। ফিফা বিশ্বকাপ সামনে রেখে বিদেশি ফুটবল সমর্থকদের জন্য বড় স্বস্তির ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের চালু করা ভিসা বন্ড নীতি থেকে বিশ্বকাপের টিকিটধারী দর্শকদের অব্যাহতি দেওয়া হয়েছে। ফলে টুর্নামেন্ট দেখতে যুক্তরাষ্ট্রে যেতে আগ্রহীদের আর $15,000 পর্যন্ত ফেরতযোগ্য বন্ড জমা দিতে হবে না। বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, বিশ্বকাপে অংশগ্রহণের যোগ্যতা অর্জনকারী দেশগুলোর যেসব সমর্থক ফিফার মাধ্যমে ম্যাচের টিকিট কিনেছেন তাদের ক্ষেত্রে এই বন্ড নীতি স্থগিত করা হয়েছে। এর আগে ট্রাম্প প্রশাসন বিদেশি নাগরিকদের যুক্তরাষ্ট্র সফরের ক্ষেত্রে সর্বোচ্চ $15,000 জামানত রাখার নিয়ম চালু করেছিল। ভিসার শর্ত মেনে নির্ধারিত সময়ের মধ্যে নিজ দেশে ফিরে গেলে সেই অর্থ ফেরত পাওয়ার কথা ছিল। এবারে বিনোদন প্রসঙ্গ। ভিন ডিজেল এবারের কান ফিল্ম ফেস্টিভ্যাল ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসে হাজির হন ফ্রান্সের 25 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ স্ক্রিনিং এ। পুরো আয়োজন ছিল উদযাপন আর নস্টালজিয়ায় ভরা। কিন্তু পরিবেশ বদলে যায় যখন প্রয়াত সহ অভিনেতা পল ওয়াকারকে স্মরণ করা হয়। সেই মুহূর্তে ভিন ডিজেল আবেগ ধরে রাখতে পারেননি, চোখ ভিজে যায়, কণ্ঠ কেঁপে ওঠে। একজন তারকার নয়, একজন বন্ধুর হারানো স্মৃতি যেন তাকে ভেঙে দেয় সবার সামনে। দর্শকরা তখন কেবল সিনেমা নয়, বাস্তব আবেগের সাক্ষী হন। কান 2026 প্রমাণ করেছে, কিছু গল্প পর্দার জন্য নয়, হৃদয়ের জন্য লেখা হয়। দর্শক, আজ এ পর্যন্তই। সোনালী নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ।